খুবই কাজের দেয়। কিন্তু এটা সবসময় আপনি হয়তো কোনো পরীক্ষায় আপনি যখন ফেল করবেন বা ফেলিওরটা আসবে, তখন ওই মোটিভেশনটা তখন আর মনে থাকবে না। কিন্তু আপনাকে নিজেকে সবসময় মোটিভেট রাখতে হবে। ফেলিওর আমিও অনেক পরীক্ষা দিয়েছি, অনেক পরীক্ষায় ফেল করেছি, অনেক পরীক্ষায় ইন্টারভিউ গেছি, কেটে গেছে। কিন্তু সবসময় ওই জ্বর হয় যে না ঠিক আছে এবার পারবো। এবং যারা নতুন এক্সপিরিয়েন্স বা যারা প্রিপারেশান নিচ্ছেন, ফেলিওর এসছে, আমি বলবো একটু লেগে থাকুন, ধৈর্য একটু আপনাদের ধরে। কম্পিটিশান এখন যা হয়েছে, প্লাস হচ্ছে কোভিডের কারণে এখন সিস্টেমটা আরও অনেকটাই খারাপ হয়ে গেছে। যেহেতু কোনো নতুন নোটিফিকেশান নেই, নতুন রিক্রুটমেন্ট নেই, সেই হিসেবে অনেকেই হয়তো আপসেট হয়ে যাচ্ছেন বা ডিমোটিভেট হয়ে পড়ছেন। তারা বলবো একটু ধৈর্য ধরুন, আপনি আপনাদের প্রিপারেশানটা কন্টিনিউ চালিয়ে যান, কিছু দেখবেন সাকসেস আপনার কাছে আসবেই। এর জন্য বিএম এডুকেশনকেও অনেকটা ধন্যবাদ। তারা যে সাকসেসফুল ক্যান্ডিডেটদের ভিডিওগুলো তুলে ধরেন, মানে তাদের সাকসেস স্ট্র্যাটেজি, শুধুমাত্র স্ট্র্যাটেজি অনেক বড় কথা। অনেক ক্যান্ডিডেট এরকম আছেন হয়তো জীবনের সাথে অনেক লড়াই করছেন, দারিদ্রতার সাথে কিংবা পার্সোনাল কোনো কারণ, যে কোনো কারণেই হোক। কিন্তু আমিও নিজে বিএম এডুকেশনের অনেক ভিডিও দেখেছি, নিজেকে অনেক মোটিভেট করেছি। তার জন্য বিএম এডুকেশনকে অনেক ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল। আজ আমরা চলে এসেছি কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেড অফিসে, এবং গতকালকে প্রকাশিত হয়েছে তোমাদের অফিসিয়াল নোটিশ। এবং সেখান থেকে অনেকের মনেই প্রশ্ন আসে যে কেএমসি জব প্রোফাইল কেমন এবং সেখানে স্যালারি বা প্রমোশন কেমন। তো সেক্ষেত্রেই আগের বার যিনি আর কি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে সিলেক্ট হয়েছেন, তো সেই স্যারের সাথে আমি কথা বলে নেবো। তো আমার সঙ্গে আছেন মিস্টার অমিত সেনাপতি স্যার। তো নমস্কার। আচ্ছা, তো স্যার প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ এই অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, তো স্যার প্রথমে একটু বলবো যে গতকালকে আর কি প্রকাশিত হয়েছে নোটিফিকেশান, তো সেখানে আর কি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে অনেক নতুন ক্যান্ডিডেট। তো আপনি সিলেক্টেড ক্যান্ডিডেট, তো আপনি ভালো করে গুছিয়ে বলতে পারবেন যে লাস্ট ইয়ারে আপনার কেমন কি এক্সপিরিয়েন্স ছিল। তো প্রথমে একটু আপনার নিজের সম্পর্কে একটু বলুন। আমি হচ্ছি, আমার নাম অমিত সেনাপতি। আমার বাড়ি হচ্ছে আপনার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 নম্বর ব্লক। এবার আমার মাধ্যমিক এইচএস কমপ্লিট হয় মূলত 2008 সালে, এবং গ্র্যাজুয়েশন 2012 সালে কমপ্লিট করি। তারপর জিওগ্রাফি নিয়ে মূলত, তারপর মাস্টার ডিগ্রি করি 2014 সালে, বিএড করি, দেন 2বার নেট কোয়ালিফাই করি, যদিও পিএইচডি করতে যাইনি। তারপর বিএড করি। তারপর একসময় ইচ্ছে ছিল ওই কলেজে প্রফেসরের জন্য, ওই জন্য নেট কোয়ালিফাই করা। তারপর সিটেট, হ্যাঁ ওগুলো তো কোয়ালিফাই করে আলটিমেট যখন বুঝলাম যে এগুলোর প্রতি প্রচুর টাইম যাবে, সুতরাং আমি তখন কম্পিটিটিভে ফোকাস করি ওই কম্পিটিটিভ, মেনলি WBCS কম্পিটিটিভ বলতে। এবার ওই WBCS-এর প্রিপারেশান নিতে 2018 সালে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের প্রায় 200টা মতন ভ্যাকেন্সি নিয়ে নোটিফিকেশান বের হয়, এবং ওটা 2019 সালের 24শে ফেব্রুয়ারি এক্সামটা হয় জুনিয়র অ্যাসিস্ট্যান্টের। তারপর ওটা আপনার রেজাল্টটা বেরোয় প্রায় সম্ভবত জুলাই মাসে ইন্টারভিউতে ডাকা হয়, অ্যান্ড ফাইনাল সিলেকশনটা আগস্ট মাসে বেরোয়, এবং সেখানে প্রায় 95 জন মতন সিলেকশন করা হয়েছিল। স্যার এবার একটু আমি একটা প্রশ্ন করব যে কেএমসি যখন আর কি আগে লাস্ট ইয়ারে যখন আর কি রিক্রুটমেন্টটা বের হয়েছিল, মানে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, তো তারপর আপনি যখন ফর্ম ফিল আপ করলেন, তো তারপর থেকে কীভাবে প্রিপারেশন নিয়েছেন, বা তার আগে একটু আপনি বলুন যে মানে এক্সাম প্যাটার্নটা কেমন? এক্সাম প্যাটার্ন বলতে, এটা যেহেতু গতকালই নোটিফিকেশানটা বেরিয়েছে 21 জনের, এবার সিটটা হয়তো নিতান্ত অনেকটাই কম বলা যেতে পারে। এবার সেই হিসেবে এক্সাম প্যাটার্নও ধীরে ধীরে, যেটা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ওনারা বের করবেন। আমাদের সময় যেটা হয়েছিল 2018 সালের নোটিফিকেশানটা বের হয়েছিল, তখন 200 মার্কের এক্সাম ছিল। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2 মার্ক করে, 100টা কোয়েশ্চেন থাকবে, 100টা কোয়েশ্চেন, এবং 4টা ডিভিশনে কোয়েশ্চেনটা হতো ইংলিশ, ম্যাথ, জিআই আর জিকে, ওটা নিয়েই কোয়েশ্চেনটা ছিল। এবার প্রতিটা, কিন্তু এই পরীক্ষা দিতে গেলে একটা কথা বলে রাখি, এটা কিন্তু খুব সতর্কভাবে পরীক্ষাটা দিতে হবে। এখানে মানে পরীক্ষাটা অন্যান্য পরীক্ষার তুলনায়, পিএসসির অন্যান্য পরীক্ষার তুলনায় একটু আলাদা এই কারণে, এখানে আপনি ঠিক করলে একটা প্রশ্নে 2 মার্ক পাচ্ছেন, আবার নেগেটিভ করলে 1 মার্ক কাটা যাবে আপনার, পুরো একটা মার্ক আপনার কাটা যাবে।
ওই হিসেবে ওখানে নেগেটিভ করাটাই সব থেকে মানে ভুল ধারণা হবে, মানে একদম কনফার্ম না হয়ে বা খুব যে গেস ওয়ার্ক করে চলে আসবো ওরকম কিন্তু করা যাবে না। 200 মার্কের 100টা কোয়েশ্চেন, 2 ঘন্টা সময় থাকে। আর এই প্রশ্নের ক্ষেত্রে প্রিপারেশনের ক্ষেত্রে যদি বলি যে কি প্রিপারেশান নিতে হবে, সেক্ষেত্রে দেখুন, যেহেতু আমি আমার ক্ষেত্রে মূলত বলতে পারি ডাব্লিউবিসিএসের প্রিপারেশান নিচ্ছিলাম, তার বাইরে আর কোনো প্রিপারেশনের দরকার নেই। বিশেষ করে বলতে পারি যারা ডাব্লিউবিসিএস এসপিরেন্ট আছে বা যারা কম্পিটিটিভ এক্সামের ম্যাথ, জিআই, জিকে ওগুলো তো কমন জিনিস থাকেই ওগুলা। এবার এখানে কোয়েশ্চেনের লেভেলটা যেটা হয় একটু হার্ড হয়, অবশ্য একটু হার্ড হয়। সেখানে হচ্ছে আপনার ম্যাথের ক্ষেত্রে যদি বলি, ওখানে ট্রিগোনোমেট্রি ওই পোর্শনগুলো কিন্তু একটু থাকে, শুধুমাত্র যে অ্যারিথমেটিকের উপর কাজ চালানো যাবে সেরকম নয়। এমনকি জিআইও একটু লেন্দি, একটু ব্যাংকিং টাইপের জিআইও ওখানে কিন্তু অ্যাড করা হয়। আর জিকে বলতে জিকে পোর্শনে তো বিভিন্ন রকম থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স মেনলি বলবো, কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ভালো করে পড়তে। কারেন্ট অ্যাফেয়ার্সে ভালোই কোয়েশ্চেন থাকে। আর যেটা ইংলিশের কোয়েশ্চেন, ওই ডাব্লিউবিসিএসের যেরকম প্রিলিমিনারিতে 25 মার্কের যে ইংলিশের কোয়েশ্চেন, ওই রকম ভোকাবুলারি থেকে সেন্টেন্স এরর থেকে সব কিছুই থাকে। আর যারা ফর্ম ফিল আপ করবেন বা পরীক্ষাটা দেবেন তাদের ক্ষেত্রে বলবো, ডাব্লিউবিসিএসের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আছে প্রিলিমস মেন্স, ওইগুলো ভালো করে একটু করে যেতে। তো এবার একটু আমি একটু থামাবো, একটা কোশ্চেন করবো, সেটা হলো মানে যে এই যে নাম্বার ডিভিশন, ঠিক আছে, ম্যাথ, তারপর জিআই, তারপর জিকে, এই নাম্বার ডিভিশনটা কেমন থাকে? নাম্বার ডিভিশন বলতে হচ্ছে প্রতিটা ম্যাথ, জিআই, জিকে অ্যান্ড ইংলিশ প্রতিটার ক্ষেত্রে 25টা করে কোয়েশ্চেন এবং 2 মার্ক করে, যেহেতু 50 করে, তাহলে 50 চারে 200 মার্ক হয়ে যাচ্ছে। একদম, হ্যাঁ, 25টা করেই থাকে, কিন্তু এখানে কি মার্কসটা হচ্ছে 2 মার্ক করে। আর একটার জন্য একটা কাটবে, একটার জন্য একটা হচ্ছে নেগেটিভ মার্ক আপনার কাটবে যদি ভুল করেন একটা। তো মোটামুটি লাস্ট ইয়ারে কোশ্চেন তো আর কি আপনি সিলেক্ট হয়েছেন, তো সিলেক্ট হওয়ার পর মানে কতজনকে আর কি দেখেছিল মানে ইন্টারভিউ? আমাদের পরীক্ষাটা হয়েছিল গতবারের ফর্ম ফিল আপের, যেহেতু সংখ্যাটা অনেক, মানে ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপের সংখ্যাটা অনেক বেশি ছিল বলে ওটা আমাদের 2টো ডেটে এক্সামটা হয়েছিল। আমার ওটা সেকেন্ড ডেটে পড়েছিল এক্সামটা। ফর্ম ফিল আপ অ্যাকচুয়ালি কত হয়েছে বলতে পারছি না, তবে পাস করিয়েছিল যখন জুলাই মাসে রেজাল্ট বেরোয়। অ্যান্ড জুলাই মাসে তখন আমার 2019-এর ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষার জাস্ট কয়েকদিন আগে ইন্টারভিউ ছিল। জুলাই মাসে রেজাল্ট বেরোয়, তখন 612 জনকে ডেকেছিল ইন্টারভিউতে। মেনলি হচ্ছে 1:3 রেশিওতে, যেটা ওরা নর্মালি ডাকে, ওই হিসেবেই ডেকেছিল। তো এবার একটা প্রশ্ন করবো, মানে অনেকেই এটা জানবে, কারণ এই যে পরীক্ষাটা সেটা মানে ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্ট থেকে প্রায় দেবে, তো সকলে একটা প্রশ্ন করবেই হয়তো যে মানে এই পরীক্ষাটা কোথায় হবে, মানে ওটা কলকাতায় হবে? কলকাতাতেই হবে একদম, ওটা মেনলি সেন্টার হচ্ছে আপনার কলকাতাতেই দেবে। মানে দার্জিলিং হোক বা না, তাকে এখানেই আসতে হবে। তবে এবারে হয়তো যদি নোটিফিকেশনের সেন্টার চেঞ্জের কথা বলে তাহলে আলাদা কথা, সেটা আলাদা, না হলে মেনলি ওর সেন্টারটা কলকাতায় পড়ে। আচ্ছা, মানে লাস্ট ইয়ারে তাই হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো এবার আসবো মানে যে এই প্রিপারেশনটা, তো সেই প্রিপারেশনটা তো আপনি আগেরবার মানে বিসিএস ওরিয়েন্টেড মানে প্রিপারেশন নিতেন, তো সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়েছিল। তো এবার যারা ধরুন সবে আর কি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, বা এটা যেহেতু এইচএস পাস, মানে তারপর থেকেই দেওয়া যাবে 18 বছর হলেই সম্ভবত, তো যারা আর কি একদম নতুন, তারা ধরুন অনেকে আর কি ডাব্লিউবিসিএস এর জন্য তেমনভাবে প্রিপারেশন নেয় না, মানে তারা হয়তো নতুন অনেকটাই, তো তারা কীভাবে প্রিপারেশন নেবে, তাদের জন্য কি বলবেন? যারা নতুন ক্যান্ডিডেট ওনাদের বলবো, যেহেতু সবেমাত্র শুরু করেছেন বা শুরু করছেন, আমি যে 4টা জিনিস বললাম, যেহেতু এখানে সেকশনালি ভাগ আছে, আপনার ম্যাথ, জিআই, ইংলিশ কিংবা জিকে, যেটা ম্যাথ, জিআই, ইংলিশটাকে একটু ভালো করে পড়তে, কারণ জিকের তো মানে লিমিট বলে কিছু নেই, ওটা হচ্ছে বিশাল সমুদ্র। সেখানে জিকের মধ্যে পার্টিকুলারলি বলে তো কিছু নেই, আপনার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ট্রেডিশনাল জিকে থেকে, হিস্ট্রি, পলিটি, জিও, A to Z আছে। সেক্ষেত্রে যেটা সব থেকে ভালো হবে, আপনি আগে ম্যাথ, জিআই, ইংলিশটাকে একটু বেশি ফোকাস করুন, কারণ ওটার মধ্যেই আপনি করলে অনেকটা এগিয়ে থাকবেন। কারণ জিকে হয়তো আপনি এখন চেষ্টা করবেন, কারণ WBMSCর মানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের একটা কি, ওরা খুব একটা লেট করায় না। আপনার ফর্ম ফিল আপ হয়ে যে পরীক্ষা 6 মাস 8 মাস পরে হবে কিংবা রিক্রুটমেন্ট পরে হবে ওরকম না, ওনারা খুব ফাস্ট সার্ভিসের ক্ষেত্রে। সেই হিসেবে বলবো, যেহেতু জিকের আপনি যে যারা নতুন শুরু করছেন, তারা হিস্ট্রি, পলিটি পড়তে যথেষ্ট টাইম লেগে যাবে, কারণ জিকের ভাষটা তো অনেক। সেই হিসেবে শুরু করুন ইংলিশটা দিয়ে, ইংলিশ, ম্যাথ, জিআই ওগুলো দিয়ে শুরু করুন, তাহলে কি হবে, আপনার অনেকটা মানে জিনিসটাকে নিজের কন্ট্রোলে আনতে পারবেন। তারপর বাদবাকি সময় জিকে তো আপনাকে দেখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বিশেষ করে একটু রিসেন্ট
রিসেন্ট যে গেল অলিম্পিক থেকে আপনার নোবেল পুরস্কার থেকে বিভিন্ন যে ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স ওগুলো একটু ইয়ে করবেন, ভালো করে পড়লেই আমার মনে হয় পারবেন। আর সবথেকে বড় কথা যেটা বলি, এখনও বারবার বলছি যে যাই করুন কিন্তু নেগেটিভটা খুব কম করবেন। অনেকে নানা রকম পরীক্ষা দিয়েছে ভাবে এই 10টা একটু গেস ওয়ার্ক করি, 10টার মধ্যে যদি 5টা লেগে যায়, লাগলেও পিএসসির পরীক্ষায় আমরা দেখেছি 0.33 নেগেটিভ মার্কিংটা থাকে, কিন্তু এখানে কিন্তু সেই ভুলটা করলে চলবে না। তো স্যার খুব ভালোভাবে তিনি বোঝাচ্ছেন আমাদের। তো আচ্ছা, তো এবার একটা প্রশ্ন আমি করবো স্যারকে যে যখন আর কি সিলেক্ট হলেন, মানে মোটামুটি আপনার স্কোর কেমন ছিল? এবার আরেকটা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনি যখন এক্সাম দেবেন, মানে যারা স্টুডেন্টরা এক্সাম দেবেন, পরীক্ষা হলে কিন্তু আপনারা কোয়েশ্চেন পেপার, মানে যখন এক্সাম টাইম ওভার হবে ওএমআর শিটের সাথে কিন্তু আপনাকে কোয়েশ্চেন পেপারও দিয়ে দিতে হবে, আপনি সাথে বাড়ি নিয়ে আসতে পারবেন না। সেই হিসেবে স্কোরটা জানাটা অনেকটা সম্ভবপর হয়ে ওঠে না, যে পার্টিকুলার কতটা ঠিক করেছি কতটা ভুল করেছি, যেহেতু কোয়েশ্চেন পেপারটা ওনারা নিয়ে নেন। সেই হিসেবে পার্টিকুলার তো বলা যায় না আসলে কতটুকু ভুল বা মেমোরি বেসড কোয়েশ্চেন কতটুকু আর মনে থাকে, যে পরীক্ষা হলে বাইরে এসে কতটা কোয়েশ্চেন, পার্টিকুলার সব কোয়েশ্চেন তো মনে থাকে না। তাও ওই মুহূর্তে যেহেতু আমার 2019 সালের এক্সাম হয়েছিল, আমি আমার ক্ষেত্রে বলতে পারি আমি 60+ ওইরকম 60-এর কাছাকাছি, ওই 60 থেকে এই 2-3টা কোয়েশ্চেন হয়তো 60-65-এর মধ্যে আমি কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছিলাম। তো মোটামুটি ওটাই ছিল। হ্যাঁ। আচ্ছা, তো এবার একটা প্রশ্ন আমি বুঝি, মেনের পর ইন্টারভিউ, ঠিক আছে, ইন্টারভিউতে আপনার কেমন এক্সপিরিয়েন্স, সেখানে কেমন কি প্রশ্ন করা হয়েছিল বা কতজন ছিল এটা? ইন্টারভিউটা আমার 24 ফেব্রুয়ারি 2019-এ আমার পরীক্ষাটা হয়েছিল। আচ্ছা, এই পরীক্ষার প্রসঙ্গে একটা বলে রাখি, আমি একটু আগে বললাম যেটা যে WBCS প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একটু ভালো করে পড়ে যেতে, যেহেতু যারা WBCS প্রিপারেশন নিচ্ছেন তো ওদের নতুন করে কিছু বলার নেই, কারণ আমার যখন যে শিফটে পরীক্ষাটা হয়েছিল আমি WBCS এর প্রিভিয়াস ইয়ার থেকে কিছু কমন পেয়েছিলাম। হ্যাঁ, ইংলিশে বিশেষ করে আমি অনেক কোয়েশ্চেনই কমন পেয়েছিলাম। সেই হিসেবে আর নেগেটিভটা আমি পরীক্ষা দিয়ে এসে বুঝেছি আমি নেগেটিভ অনেকটাই কম করেছিলাম। আমার সাকসেসের পিছনে হয়তো ওটাই অন্যতম প্রধান কারণ হিসেবে বলা যায়, যে নেগেটিভটা খুব কম করে এসেছি। তারপর আমার রেজাল্টটা বেরোয় জুলাই মাসে, এই রেজাল্ট বেরোয় দেখি 612 জনকে ডেকেছে, তার মধ্যে আমার নামটাও আছে। সেই হিসেবে যখন ইন্টারভিউ শুরু হয়, ইন্টারভিউ দিন যখন ডাকে, এবার পার্টিকুলার প্রতিদিন ওই 15-20 জন করে ইন্টারভিউ নেওয়া হতো, ডকুমেন্ট ভেরিফিকেশন যাবতীয় যে তার প্রসিডিওরগুলো ওগুলো হতো, এবং ওখানে ইন্টারভিউটা ছিল 40 মার্কের। ইন্টারভিউ নিয়েছিলেন, আমার বোর্ডে ছিলেন 3 জন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং আরও 2 জন মেম্বার ছিলেন। ইন্টারভিউ হয়েছিল প্রায় 20 মিনিট মতন ইন্টারভিউ চলেছিল। হ্যাঁ, এই পরীক্ষার ক্ষেত্রে আরেকটা যোগ্যতা যেটা বলে দিই, এইচএসের সাথে সাথে কম্পিউটারটা জানা চাই। মানে ওটা কি বেসিক কম্পিউটার? ওটাও হ্যাঁ, আপনার বেসিক হলে, আপনার যদি এইচএসে থাকে, আমাদের সময় যেটা নোটিফিকেশনে বলা ছিল, আপনার যদি এইচএসে কম্পিউটার সাবজেক্ট হিসেবে থাকে তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে এক্ষেত্রে অনেকের হয়তো প্রশ্ন থাকবে যে কম্পিউটার টাইপিং বা এরকম কিছু জানার আছে, এইসব বিষয়ে না, আমাদের সময় হ্যাঁ এটা বলতে পারি, আমাদের সময় যেটা কম্পিউটার টাইপিং টেস্ট নেয়নি, জাস্ট কম্পিউটারে আপনার প্রিভিয়াস কোনো নলেজ আছে নাকি, কম্পিউটারে কোনো কোর্স করেছেন নাকি, জাস্ট এতটুকুই ম্যান্ডেটারি ছিল। মোটামুটি ইন্টারভিউ কতক্ষণ হয়েছে? আমার ইন্টারভিউ চলেছিল প্রায় 20 মিনিট হয়েছিল। হ্যাঁ। সেক্ষেত্রে কেমন টাইপের প্রশ্ন? সেক্ষেত্রে আমাকে যেটা জিজ্ঞেস করা হয়েছিল, প্রথমেই আমাকে কোথা থেকে আসছি, নাম কি, তারপর হচ্ছে আমার গ্র্যাজুয়েশনের কি সাবজেক্ট ছিল, মেনলি সাবজেক্ট থেকে তারপর ওনারা কোয়েশ্চেন শুরু করেছিলেন। আমাদের যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, উনি বেশিরভাগ প্রশ্নটা আমার জিওগ্রাফি থেকে ধরেছিলেন, এবং উনি এটাও জিজ্ঞেস করেছিলেন যে WBCS দিই নাকি, WBCS পরীক্ষা কতবার দিয়েছি, WBCS পাস করেছি নাকি, ওই টাইপের কোয়েশ্চেনও করেছিলেন। এবং অন্যান্য যে মেম্বাররা ছিলেন তখন আমাকে জিজ্ঞেস করেছিলেন, এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা অনার্সের সঙ্গে একটা পাস সাবজেক্টও নিতে হয় গ্র্যাজুয়েশনে, ওনারা তখন জিজ্ঞেস করেছিলেন যে তোমার পাশে কী কী সাবজেক্ট ছিল। আমি বলেছিলাম সংস্কৃত ছিল এবং বেঙ্গলি ছিল। দিয়ে বলে ঠিক আছে, তোমাকে বাংলা না হলে সংস্কৃত থেকে প্রশ্ন করি। আমি তখন স্পষ্ট বলেছিলাম, স্যার ওই দুটো যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অনার্সকে একটু গুরুত্ব দেওয়া হয়, সেই হিসেবে আমি পাস কোর্সটাকে খুব একটা গুরুত্ব দিয়ে পড়াশোনা করিনি, আমি কোয়েশ্চেন করলে হয়তো আমি পারবো না। তখন ওনারা বলেছিলেন আচ্ছা ঠিক আছে। তখন বিভিন্ন হিস্ট্রি থেকেও কোয়েশ্চেন করেছিলেন অনেক।
তো খুব ভালোভাবে স্যারের কাছ থেকে আমরা জেনে নিলাম এই জব প্রোফাইল সম্পর্কে। বা এবার আমরা আসবো যে জব প্রোফাইল মানে জব সিলেক্টেড হলেন, ঠিক আছে, তারপর তো ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, তারপর তো পুরোটাই মানে কলকাতা ওরিয়েন্টেড আপনার এখানেই সব কিছু। তো তারপরে একটু এক্সপিরিয়েন্স বলুন, যখন আর কি আসলেন, আসার পরে এখানকার পরিবেশ কেমন? আমার জয়েনিংটা হলো আপনার 2019-এর অক্টোবর মাসে, পুজোর ছুটির জাস্ট পরেই জয়েনিংটা হলো। তার আগে বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার গিয়েছিলো এবং ডকুমেন্ট ভেরিফিকেশানও হলো, মেডিকেল হলো। মেডিকেল কলকাতা কর্পোরেশনেই মেডিকেল হয়। মেডিকেল হওয়ার পর 8-10-15 দিন সম্ভবত আমাদের যে পার্সোনাল ডিপার্টমেন্ট ওখানেই রেখেছিল। তারপর যে যা ডিভিশন মানে ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়, এবং আমি যে বর্তমান ডিপার্টমেন্টে আছি অ্যাসেসমেন্ট কালেকশন নর্থ, মেনলি প্রপার্টি ট্যাক্স কালেকশন, মিউটেশন, ওগুলো নিয়েই আছি। জয়েন করার পর সত্যি কথা বলতে জীবনের একটা প্রথম চাকরি ছিল, জীবনের প্রথম চাকরি, যে এত লড়াই করে এত সংগ্রামের মধ্যে দিয়ে একটা যাই হোক একটা চাকরি যে পেয়েছি, এটা খুব আনন্দের কথাই ছিল। খুব ভালো লাগছিল যে একটা চাকরি পেয়েছি। আর কলকাতা কর্পোরেশনের চাকরির একটা আপনি একটা সুবিধা পাবেন সব সময়, যেটা হচ্ছে আপনাকে কলকাতার বাইরে কখনো যেতে হবে না। সারা জীবন আপনার চাকরি শুরু থেকে চাকরি শেষ অবধি আপনি কলকাতাতেই কাটিয়ে দেবেন। সেরকম হলে এক একজনের পোস্টিং এমনও হয়, এই হেড অফিসে পোস্টিং হয়, ওনার হেড অফিসেই আবার রিটায়ারমেন্ট। মানে আপনাকে যেখানেই হোক না কেন ট্রান্সফার হলেও আপনি কলকাতার মধ্যেই আপনি থাকছেন, তার বাইরে আপনাকে যেতে হচ্ছে না। আর জব প্রোফাইল যেটা বলি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেহেতু মূলত গ্রুপ সি ক্লারিক্যাল পোস্ট, সেহেতু এখানে আমাদের মেন কাজটা যেটা থাকে ফাইল রিসিভিং করা এবং ডিসপ্যাচ করা। ফাইলগুলো যে রিসিভ ফাইল হয়, ফাইলগুলো জমা পড়ে সেগুলোকে এসে বিভিন্ন স্টাফদের মধ্যে ওটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হয়। তাছাড়াও এবার বিভিন্ন ডিপার্টমেন্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্টদের বিভিন্ন রকম কাজও থাকে, এটা নর্মালি কাজ যেটা বললাম। তাছাড়া হায়ার অথরিটি অফিসিয়ালভাবে যেসব অর্ডার আছে ওগুলোকেও যেসব কাজ করতে হয় ওগুলোকেও ফুলফিল করতে হয়। তো এবার আমরা স্যারের কাছে জিজ্ঞাসা করবো যে যখন আর কি মানে ডিভিশন যে ভাগ হয়, ঠিক আছে, তখন তো মানে পুরো 190 জনকেই আর কি আপনাদের মানে এক একজনকে এক এক ডিপার্টমেন্টে দেওয়া হয়। হ্যাঁ, এক একজনকে বলতে পার্টিকুলারলি এক একজনকে তো সব না, এবার কিছু জনকে সিলেক্ট করা হয়, ওটা পার্সোনাল ডিপার্টমেন্ট থেকেই সিলেক্ট করা হয় কাকে কোন ডিপার্টমেন্টে দেওয়া হবে। সেই হিসেবে ডিপার্টমেন্টে ভাগ হওয়ার পর এবার ডিপার্টমেন্টে জয়েনিং করতে হয়। এবার ডিপার্টমেন্টে জয়েনিং করলে এবার ডিপার্টমেন্টের শুধু তো হেড অফিসে ডিপার্টমেন্টের মানে অফিসটা নেই, এবার বিভিন্ন বড় অফিসেও থাকে। এবার কাকে কোথায় পোস্টিং দেওয়া হবে সেটা ওনারা ঠিক করেন। মানে মোটামুটি কলকাতার মধ্যেই। হ্যাঁ, মিনিমাম আপনি কলকাতার বাইরে আপনি যাচ্ছেন না। তো এবার যে প্রশ্নটা করব সেটা হলো প্রমোশন, ঠিক আছে, প্রমোশনটা আর কি এটা কেমন আছে? আমাদের যেহেতু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা অটোনোমাস বডি জানেন, সেই হিসেবে এর প্রমোশনটাও খুব ভালো। প্রমোশন বলতে যেটা আপনি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এর পরের যেটা প্রমোশন হয় সেটা ইউডিএ, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তারপরের প্রমোশনটা এইচএ, হেড অ্যাসিস্ট্যান্ট। হেড অ্যাসিস্ট্যান্টের পরের প্রমোশনটা হচ্ছে ইন্সপেক্টর। ইন্সপেক্টরের পর আপনি প্রমোশন পাবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পর ডেপুটি ম্যানেজার, তারপর ম্যানেজার। বিশেষ করে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট থেকে ম্যানেজার অবধি আপনি যেতে পারেন। আর প্রমোশনগুলোও 4-5 বছর অন্তর বা 3-4 বছরে আপনি একটা করে প্রমোশন পেয়ে যাবেন। প্রমোশনের স্কোপটা এখানে খুবই ভালো। আমি যদি ধরি একজন আর কি এবার 25 বা 26 বছরে যদি কেউ আর কি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে সিলেক্ট হয়, তো তার নেক্সট মানে শেষ বয়সে গিয়ে ম্যানেজার পদে চলে যাবে? হ্যাঁ, যিনি খুব অল্প বয়সে জুনিয়র অ্যাসিস্ট্যান্টে সিলেক্ট হবেন উনি ডেপুটি ম্যানেজার অথবা ম্যানেজার পোস্ট অবধি উনি চলে যেতে পারেন। তো এক্ষেত্রে আমি একটা বিষয় করবো আলোচনা, তো সেটা হলো যে রিসেন্টলি ক্লার্কের একটা পরীক্ষা আর কি বেরিয়েছে, ঠিক আছে, মানে টাইপিং টেস্ট সেখানে হবে। তো এই মানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের সাথে ক্লার্কের কী মিল আছে? মানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টে দেখুন, ওটা পার্টিকুলারলি ওটা স্টেট গভর্নমেন্টের ডিরেক্ট স্টেট গভর্নমেন্টের আন্ডারে। ওখানে যে টাইপিং টেস্ট আমাদেরও ওটাই ক্লারিক্যাল গ্রুপ সি, কিন্তু আমাদের কোনো টাইপিং টেস্টই হয়নি ওই সময়। জাস্ট কম্পিউটারে আপনার নলেজ আছে নাকি, MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট ওগুলো আপনি জানেন নাকি, ওগুলো জাস্ট আপনার সার্টিফিকেট শো করলে ওখানে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি এসব করতে পারেন? আমার অ্যান্সার ছিল হ্যাঁ পারি। এবার পার্থক্য বলতে আপনার ওগুলো যেরকম আপনি বিভিন্ন সেক্রেটারিয়েট থেকে, ডিরেক্টরেট থেকে রিজিওনাল অফিসে আপনার পোস্টিং হয় ওখানে। এবার কাজ মূলত এখানে ক্লারিক্যালি প্রায় সেম কাজ। এবার ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরি করে আপনাকে কী কাজ দেওয়া হবে সেটাই হচ্ছে মেন কথা। মানে গ্রেড পে আর হ্যাঁ, একদম গ্রেড পে, স্যালারি পুরো সবই একই। কলকাতা কর্পোরেশনের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা আপনার স্টেট গভর্নমেন্ট যে ক্লারিক্যাল সবারই সেম স্কেল।
আচ্ছা, এক্ষেত্রে একটা প্রশ্ন করব, মানে অনেকের মধ্যে যারা আর কি নতুন আছে তারা অনেকেই এই বিষয়টা জানতে চায় যে মানে যে ঠিক আছে মানে মায়না যেটা হয় তো সেই ভাগটা একটু বুঝিয়ে দিলে একটু ভালো হয়। মানে 2600 দেখতে আর পাশাপাশি 5000 থেকে যে 20,000 যে একটা ইয়েটা, এটা এখন ওটা যেটা গ্রেড পে, বেসিক পে বা ইয়ে ছিল, ওগুলো মূলত 2019-এ যেটা রোপা আসে আপনার পে কমিশন বসে, ওটার পরে একটু চেঞ্জ হয়ে যায়। এখন ওটাকে ধরা হয় সবসময় আপনার স্যালারি স্ট্রাকচারকে ধরা হয় একটা লেভেলে, আপনি কত নম্বর লেভেলে আছেন। আর আমাদের যেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল, ওটা হচ্ছে লেভেল 6। লেভেল 6-এ আপনি যখন স্টার্ট করছেন আপনার বেসিকটা হবে এখানে 22,700। এবার ক্যালকুলেশনটা এইভাবেই হয়, 22,700 আর এইচআরে আপনি হাউস রেন্ট অ্যালাউন্স যেটা পান ওটা হচ্ছে 12%। এবার 22,700 ইন্টু 1.12 করে দিলে আপনার পুরো ইয়েটা বেরিয়ে যাবে স্যালারি, প্লাস 500 হচ্ছে আপনার মেডিকেল পাবেন, প্লাস আপনার বেসিকের ডিএ এখন কত পার্সেন্ট, 3% ডিএ চলছে। বেসিকের 22,700 3%টা আপনার ডিএ অ্যালাউন্সটা পাবেন। এবার টোটালটা হিসাব করে নিলে আপনার টোটাল স্যালারি, মানে ইনিশিয়াল স্টেজে আপনি যখন জয়েনিং করবেন তখন এই স্যালারিটা আপনি পাবেন। মোটামুটি একটা আন্দাজ মানে আপনার সময় কত ছিল বা এখন? এবার আমি যখন 2019-এর অক্টোবরে ঢুকি তখন রোপা চালু হয়নি, তখন অ্যাপ্রক্সিমেট স্যালারি যেটা ছিল সেটা হচ্ছে ওই 21,000 সামথিং এরকম ছিল। কিন্তু রোপা 2019-এর পর ওটা প্রায় অ্যাপ্রক্সিমেট 4,000 মতন স্যালারিটা, মানে এখন যদি প্রায় 25 প্লাস এখন যারা ঢুকবেন প্রায় 25 প্লাস স্যালারি। মানে ক্লার্কের যারা পাবে তাদেরও একদম সেম। তো অনেকটা ওই এটাই অনেকটাই ভালো হচ্ছে। মানে অনেকের আপনি সবসময় বেসিকের সাথে এইচআরএটা 1.12 মানে 12%, ওটা 12% অ্যাড করে প্লাস 500 টাকা মেডিকেল অ্যালাউন্স প্লাস ডিএ আপনি বেসিকের 3%টা যোগ করে দেবেন, আপনি টোটাল স্যালারি আপনি ইন হ্যান্ড কত পাবেন, সেখান থেকে আপনার প্রফেশনাল ট্যাক্স কেটে নেয় একটা, সেটা আলাদা। তো সবই জানলাম। তো এরপরে একটা প্রশ্ন করব যে মানে যারা আর কি নেক্সট আর কি প্রিপারেশন নিচ্ছে, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, স্যার কিন্তু শুধু এই চাকরি না, এর পাশাপাশি আর একটা চাকরিও পেয়েছে। তো সেটা একটু মানে তোলা থাক, পরবর্তীতে আমরা একদম নতুন করে স্যারকে পাবো তখনই বলে দেওয়া হবে পুরোটা। তো আপনি নেক্সট যারা আর কি প্রিপারেশন নিচ্ছেন, তো অনেকটা সময় আপনি কঠিন সময়ের মধ্যে থেকে গেছেন, তো যারা আর কি এই সময়ে মানে রয়েছে, তো তাদের কীভাবে মোটিভেট করবেন? মোটিভেট করা বলতে সবাইকে একটা কথাই বলবো, মোটিভেট সবসময় সে আমারও থাকে না। আমিও অনেক ইউটিউব চ্যানেল দেখতাম আগে, অনেক মোটিভেশনাল ভিডিও দেখতাম, নিজেকে মোটিভেট করতাম, তাহলে পারবো। সবাইকে বলবো ওই মোটিভেশনাল ভিডিওগুলো হয়তো থাকে, খুবই কাজের দেয়, কিন্তু এটা সবসময় আপনি হয়তো কোনো পরীক্ষায় আপনি যখন ফেল করবেন বা ফেলিওরটা আসবে তখন ওই মোটিভেশনটা তখন আর মনে থাকবে না। কিন্তু আপনাকে নিজেকে সবসময় মোটিভেট রাখতে হবে। ফেলিওর আমিও অনেক পরীক্ষা দিয়েছি, অনেক পরীক্ষায় ফেল করেছি, অনেক পরীক্ষায় ইন্টারভিউ গেছি, কেটে গেছি, কিন্তু সবসময় ওই মোটিভেশনের দেখে তখন মনের জ্বর হয় যে না ঠিক আছে এবার পারবো। এবং যারা নতুন এক্সপিরিয়েন্স বা যারা প্রিপারেশান নিচ্ছেন, ফেলিওর এসছে, আমি বলবো একটু লেগে থাকুন, ধৈর্য একটু আপনাদের ধরবে। কম্পিটিশান এখন যা হয়েছে, প্লাস হচ্ছে কোভিডের কারণে এখন সিস্টেমটা আরও অনেকটাই খারাপ হয়ে গেছে, যেহেতু কোনো নতুন নোটিফিকেশান নেই, নতুন রিক্রুটমেন্ট নেই, সেই হিসেবে অনেকেই হয়তো আপসেট হয়ে যাচ্ছেন বা ডিমোটিভেট হয়ে পড়ছেন। তারা বলবো একটু ধৈর্য ধরুন, আপনি আপনাদের প্রিপারেশনটা কন্টিনিউ চালিয়ে যান। কিছু কারোর কথা মনে না রেখে শুধু নিজেকে কিভাবে মোটিভেট করব, নিজেকে কিভাবে নিজের প্রিপারেশনটাকে কিভাবে টপে নিয়ে যাব, সেটাই শুধু চিন্তা করুন, আর কিছু দরকার নেই, দেখবেন সাকসেস আপনার কাছে আসবেই। তো মোটামুটি সবই শুনলেন আপনারা। তো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা কোশ্চেনটা করবেন আমাদের কমেন্ট সেকশানে। আর তো এবার একটা প্রশ্ন করব যে মানে ধরুন 17 তারিখ থেকে সম্ভবত ফর্ম ফিল আপ শুরু, সেটা সম্ভবত 1 মাস চলবে। তো ওভারঅল পুরো একটা সামারি যদি আপনি করেন মানে একদম ছোট করে, তো সেক্ষেত্রে মানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট করতে পুরোটার এবার আপনাদের বিশেষ করে যারা একটু মানে সত্যি কথা বলতে যারা ট্রান্সফারটা ঠিক পছন্দ করেন না, বা জানেন যে একটা জায়গায় সেটেল হব, নিজেকে ফ্যামিলিকেও দেখতে হবে, সব কিছু নিজেকেও মেনটেন করতে হবে, সব কিছু মানে বাড়ি থেকে নিজের লাইফও সব কিছু মেনটেন করে, তাহলে বলবো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট খুবই ভালো চাকরি, একটা গ্রুপ সি হলেও খুবই ভালো চাকরি। কারণ আপনাকে প্রথমত কোথাও যেতে হচ্ছে না, আপনি একটা মানে কলকাতার মতন টাউনে আপনার পুরো সার্ভিস লাইফটা আপনার কাটবে।
সেক্ষেত্রে যখন ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপটা একটু কনসিয়াসলি করবেন, সাবধানতা অবলম্বন করে ঠিকঠাক ফর্ম ফিল আপ করুন। আর ফর্ম ফিল আপ করার পর একটু তো টাইম পাবেন অবশ্যই পরীক্ষার জন্য। আর এটাও বলে রাখি, WBMSC কিন্তু সার্ভিস খুব ফাস্ট, আপনাকে সেই হিসেবে প্রিপারেশান নোটিফিকেশান পেয়েছেন যখন, আজ থেকেই প্রিপারেশানের জন্য লেগে পড়ুন, আজ থেকেই লেগে পড়ুন। হয়তো একটু কম ভ্যাকেন্সি আছে, কিন্তু চেষ্টা করুন, তার মধ্যে আপনি কেন একজন তো পাবেনই, যে কটা সিট আছে তার মধ্যে তো যারা চেষ্টা করবেন ভালোভাবে তারা তো পাবেনই। সুতরাং আজ থেকে লেগে পড়ুন, ফর্ম ফিল আপটা ভালো করে করুন। আর পরীক্ষা যেটা বললাম, নেগেটিভ মার্কের দিকে সবসময় একটু খেয়াল রাখবেন, কারণ 1 মার্ক নেগেটিভ, আপনি হয়তো একটু বেশি অ্যাটেম্প্ট করতে গিয়ে বেশি ভুল করে এলেন, ওটা যেন না হয়। আর বলবো যে তারপর তো মানে অল দ্য বেস্ট, মানে সবথেকে যে আগামী যে পরীক্ষা দেবেন, যারা ফর্ম ফিল আপ করে প্রিপারেশান নিচ্ছেন, পরীক্ষা দেবেন, তাদের জন্য বেস্ট। আর কি বলবো, আর নিজের প্রিপারেশানকে সবসময় একদম তুঙ্গে রাখুন, নিজের প্রিপারেশান এতটাই করুন যাতে আপনাকে কখনো কাট অফ নিয়ে কত মার্কস উঠতে পারে এইগুলো যেন ভাবতে না হয়, আপনার প্রিপারেশান এমনটাই থাকবে। আচ্ছা, তো হ্যাঁ, মানে মোটামুটি যারা কলকাতা বা আশেপাশে বিভিন্ন ডিস্ট্রিক্টে, তাদের ক্ষেত্রেও সুবিধা, মানে বাড়ি থেকে একদম যাতায়াতটা করতে পারেন। একদম, আপনার যেহেতু একটা পার্মানেন্ট জায়গা হয়ে যাচ্ছে, আর আপনি কলকাতা যোগাযোগ ব্যবস্থা তো খুবই ভালো, আপনি চাইলে আপনি উইকেন্ড বাড়িও যেতে পারবেন, আবার অফিসও করতে পারবেন। আচ্ছা, তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন করবো, মানে এই যে ডিউটি টাইমটা, এটা কি 10টা 5টা? 10টা 5টা বলতে আমাদের মেনলি 10:30 থেকে আমরা অফিসে আসি এবং 5টার সময় অফিস ডিউটি করে যাই। আচ্ছা, ওটাই হচ্ছে মেনলি অফিসিয়াল ডিউটি। তারপর যদি কোনো ইমার্জেন্সি পারপাস থাকে তাহলে এক্সট্রাভাবে সেটা আমাদের সার্কুলার বেরোয়, সেই হিসেবে ডিউটি করতে হয়, সেটা খুব ইমার্জেন্সি পারপাস থাকলে তখন হয়। আর মানে মেইনলি কাজটা হলো একদম মানে হ্যাঁ, মেইনলি আমাদের যেটা অফিসিয়াল কাজ যেটা আমাদের ধরা হয় সেটা হচ্ছে আমাদের গ্রুপ সি, যেহেতু কম্পিউটারে বিভিন্ন যাবতীয় যা হায়ার অথরিটি থেকে অফিসিয়াল ইনস্ট্রাকশন আছে, তাছাড়া যে ফাইলগুলো পড়ে, ফাইলগুলো জমা হয়, ফাইলগুলোকে রিসিভ করতে হয় এবং রিসিভ করে ওগুলোকে স্টাফদের মধ্যে ডিসপ্যাচ করতে হয়। যারা বিভিন্ন স্টাফের মধ্যে বিভিন্ন ইন্সপেক্টর থাকেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকেন, ওনাদের মধ্যে ফাইলটা ডিস্ট্রিবিউট করে দিতে হয়, তারপর ওনারা ফাইলের কাজটা করেন। আচ্ছা, তো মেইন ব্রাঞ্চটা ধর্মতলায়, কিন্তু এর পাশাপাশি যে বাকিগুলো যেগুলি হয়, তো সেগুলি কোথায় কোথায়? হ্যাঁ, আমাদের কলকাতা কর্পোরেশনের হচ্ছে বড় হচ্ছে 16টা বড়, 144টা ওয়ার্ড। এটা আপনার ধর্মতলায় হচ্ছে হেড অফিস। এবার বিভিন্ন বড় অফিস থাকে বিভিন্ন বড়তে, এবার সেগুলোতেও আপনার পোস্টিং হতে পারে, অথবা হেড অফিসে আপনার পোস্টিং হতে পারে। মানে হ্যাঁ, পুরোটাই হেড অফিসের উপর ডিপেন্ড? না, হ্যাঁ, পুরোটাই হেড অফিস। এবার এখান থেকে আপনাকে বড় অফিসে দেওয়া হবে নাকি হেড অফিসে দেওয়া হবে, এবার সেটা কর্মী সংখ্যার উপর দেখা গেল যে বড় অফিসে কর্মী নেই, তাহলে আপনাকে ওখানে পোস্টিং দেওয়া হলো। আচ্ছা, এই আশেপাশে মানে কোথায় ওই বিভাগগুলো আছে? হ্যাঁ, বড় অফিস আপনি বিভিন্ন বড়তে পাবেন। আপনি এখানে আপনার শিয়ালদার কাছে আছে, হাতিবাগান আছে, আপনার কলেজ স্ট্রিটে আছে, যাদবপুরের কাছে বাঘাযতীনে আছে, ওগুলো সব বড় অফিস আছে। মানে এরকমটাই সব পুরোটা আছে, মানে এক কাজ সব একই? হ্যাঁ, কাজ এক। এবারে আপনার যে ডিপার্টমেন্টে পোস্টিং হবে, এবার সেই ডিপার্টমেন্ট ওয়াইজ হয়তো কিছুটা কাজ ভ্যারি করতে পারে, সব ডিপার্টমেন্টে তো কাজ একই না। ডিপার্টমেন্টের যদি আমি একটু ভাগ বলবো, হ্যাঁ, ডিপার্টমেন্টে আমাদের কলকাতা কর্পোরেশনে 40টার মতন ডিপার্টমেন্ট আছে, 40টার মতন ডিপার্টমেন্ট আছে। এবার ভেরিয়াস ডিপার্টমেন্টের ভেরিয়াস কাজ থাকে। আমার যেরকম মেনলি বলতে পারি, আমার হচ্ছে অ্যাসেসমেন্ট কালেকশন ডিপার্টমেন্ট, মেনলি প্রপার্টি ট্যাক্স, মিউটেশন, ওগুলোই ওপর কাজ করতে হয়। এর পাশাপাশি মানে হেলথ বা এইসব? হ্যাঁ, হেলথ থাকে, এডুকেশন আছে, ওয়াটার সাপ্লাই, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কার পার্কিং, মার্কেট, বিভিন্ন রকম অনেক ডিপার্টমেন্ট আছে। সেটা যারা এখন থেকে বলে রাখি, যারা সাকসেসফুল ক্যান্ডিডেট হবেন, আপনাদের সম্ভবত জয়েনিং, এই পরীক্ষা নোটিফিকেশান বেরিয়েছে, এক্সাম থেকে জয়েনিং প্রায় বলতে গেলে 1 বছরের মধ্যেই হয়ে যাবে। সেই হিসেবে নিজেরাই পরে দেখতে পাবেন। আর অল দ্য বেস্ট থাকলো সবার জন্য, প্রিপারেশান করুন। সামনে WBCS-এরও এক্সাম আছে, আর আলাদা করে তো নতুন কোনো প্রিপারেশান নিতে হবে না, ওই প্রিপারেশান নিলেই আপনার এই প্রিপারেশানটা চলে আসছে। সুতরাং খুব ভালো করে প্রিপারেশান নিন, আর নিজেকে সবসময় মোটিভেট রাখুন। আর একটা কথা বলতে, এর জন্য BM এডুকেশনকেও অনেকটা ধন্যবাদ। তারা যে সাকসেসফুল ক্যান্ডিডেটদের ভিডিওগুলো তুলে ধরেন, মানে তাদের সাকসেস স্ট্র্যাটেজি, শুধুমাত্র স্ট্র্যাটেজি বলাটাই ভুল, ওনাদের যে মানে আর মানে ওনাদের যে একটা ক্যান্ডিডেটের
একটা ক্যান্ডিডেটের কিভাবে তুলে ধরেন সেটাই অনেক বড় কথা। অনেক ক্যান্ডিডেট এরকম আছেন হয়তো জীবনের সাথে অনেক লড়াই করছেন, দারিদ্রতার সাথে কিংবা পার্সোনাল কোনো কারণ, যে কোনো কারণেই হোক। কিন্তু আমিও নিজে বিএম এডুকেশনের অনেক ভিডিও দেখেছি, নিজেকে অনেক মোটিভেট করেছি, তার জন্য বিএম এডুকেশনকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকেও, মানে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য বা সকলের মাঝে আর কি পৌঁছানোর জন্য। তো বিএম এডুকেশন চ্যানেলে বাকি এরকম ভিডিও অবশ্যই আপনারা পাবেন। আর পাশাপাশি একটা কথা বলে রাখি, অনেকেই এই বিষয়টা জানতে চাইছিল, ইতিহাস অপশনাল এবং সোসিওলজি অপশনাল নোটস অ্যাভেলেবেল আছে, আপনারা যদি চান তাহলে সেটাও সংগ্রহ করতে পারেন। থ্যাংক ইউ।